হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি নিউটনের গতিসূত্রের 4 নাম্বার লেকচার নিয়ে। আর আজকে আমাদের টপিক হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র এবং কনজারভেশন অফ মোমেন্টাম। দেখো, নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা ক্লাস 9-এ পড়েছি, তবে ক্লাস 11-এ আবার নতুন করে পড়ার কি আছে, তাই কি না? দেখো, ক্লাস 9-এ খুব সামান্য পরিমাণে ছিল, হালকা হালকা ভাবে পার হয়ে গেছিল, কিন্তু আমরা ক্লাস 11-এ অনেকটা ডিটেলসে পড়বো। ক্লিয়ার? তো নিউটন তার তৃতীয় গতিসূত্রে কি বলেছিল? নিউটন বলেছিল যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। দেখো, এটার মানেটা কি? আমরা একটা ভালো এক্সাম্পল দিয়ে যদি বলতে যাই, তো ধরে নাও আমার এই হাতটা হচ্ছে একটা কি ওয়াল। তাহলে আমি ওয়ালের উপর কি করছি? একটা বল প্রয়োগ করছি। তাহলে এই ওয়ালের উপর যখন আমরা একটা বল প্রয়োগ করব, তো আমার বল প্রয়োগের দিক হচ্ছে এদিক বরাবর, আর এই ওয়ালটা আমার হাতটার উপর একটা সমপরিমাণ বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে? এটাই হচ্ছে কি নিউটনের তৃতীয় গতিসূত্র। ক্লিয়ার? যদি একটা আরো এক্সাম্পল দিয়ে বুঝি, ধরে নাও এটা একটা পজিটিভ আধান আর এটা একটা নেগেটিভ আধান। তাহলে আমরা জানি যে বিপরীত ধর্মী দুটি আধানের মধ্যে সব সময় আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে? তো আমি কি করলাম? যে সমমানের আধান নিয়েছি। ক্লিয়ার? সমমানের আধান নিয়েছি। দেখো, যদি সমমানের আধান নেই, তাহলে পজিটিভ আধানটা নেগেটিভ আধানকে কি করবে? এদিক বরাবর একটা আকর্ষণ বল কাজ করবে। ধরে নিলাম এটা হচ্ছে কি এফ, এটা এ আধান ধরলাম আর এটা বি। তাহলে এফ পজিটিভ আধানটা নেগেটিভ আধানকে আকর্ষণ করছে, তাহলে এফ বি এ হচ্ছে এই বলটা, আকর্ষণ বলটা। ঠিক আছে? ঠিক বি বি যে আধানটা আছে, এই বি আধানটা এ আধানকে এদিক বরাবর কি করবে? একটা আকর্ষণ বল কাজ করবে, যেটা হচ্ছে এফ এ বি। ক্লিয়ার? তাহলে বি আধানটা এ আধানকে এফ এ বি আধান আকর্ষণ বল দিয়ে আকর্ষণ করছে, আর এ আধানটা বি আধানকে এফ বি এ বল দ্বারা আকর্ষণ করছে। তাহলে নিউটন তার তৃতীয় গতিসূত্রে কি বলছে? যে এফ বি এ ইকুয়াল টু এফ এ বি সর্বদা হবে। আর কি? আর হচ্ছে যেহেতু তাদের আকর্ষণ বলের ডাইরেকশনটা সর্বদা কি হচ্ছে? বিপরীতমুখী, মানে একটা এদিকে তো একটা এদিকে, তো সর্বদা বিপরীতমুখী, তার জন্য এটাকে মাইনাস সাইন দ্বারা বোঝানো হচ্ছে। ক্লিয়ার? দেখো, এই ধরনের আমাদের আরো এক্সাম্পল আছে। এটা তো আমরা আকর্ষণ বল দিয়ে বললাম। যদি আবার দুটো আধানের মধ্যে যদি বিকর্ষণ বল দেখি, মানে সমমানের যদি ইলেকট্রন নিয়ে নেই, তাহলে তাদের মধ্যে একটা কি করবে? বিকর্ষণ বল কাজ করবে। সেখানেও আমরা কি দেখতে পাবো? এই ধরনের একটা ইকুয়েশন দেখতে পাবো। ক্লিয়ার? তো দেখো, এই জায়গায় কি হচ্ছে, মানে প্রত্যেক ক্ষেত্রে যদি দেখি, তো এক বল ক্রিয়া করছে আর একটা বল কি হচ্ছে? প্রতিক্রিয়া হচ্ছে। মানে ক্রিয়া বলের সঙ্গে একটা প্রতিক্রিয়া বল সর্বদা কাজ করছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া একটা পেয়ার তৈরি করছে, বা ক্রিয়া প্রতিক্রিয়া একটা জোড় তৈরি করছে। ক্লিয়ার? এই ধরনের আমরা আরো এক্সাম্পল দেখতে পাবো। যেমন ধরে নাও ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল একদিকে কাজ করছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে আরেকটা বল কাজ করছে। মানে ধরে নাও আমি একটা বল প্রয়োগ করলাম, তো বস্তুটা যেতে চাইছে এদিক বরাবর, আর তলের জন্য একটা ঘর্ষণ বল তার উল্টো অভিমুখে ক্রিয়া করছে। ক্লিয়ার? তাহলে এটা একটা কি হতে পারে? নিউটনের গতিসূত্রের তৃতীয় সূত্রের উদাহরণ হতে পারে। তারপরে ধরে নাও তোমার টান। ধরে নাও আমি একটা বস্তুকে, এই বস্তুটাকে ধরে নাও সুতো দিয়ে আমি টানছি। ঠিক আছে? তাহলে এই বস্তুটাকে যদি আমি সুতো দিয়ে টানি, তো এই বস্তুটাও এই সুতোটার মাধ্যমে আমার হাতটাকে টানবে। তাহলে এটাও একটা কি? নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ হতে পারে। দেখো, এই ধরনের আমাদের আরো এক্সাম্পল আছে। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এটা কি ক্রিয়া প্রতিক্রিয়া উদাহরণ হতে পারে? ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ের একটা উদাহরণ হতে পারে? দেখে নাও।
ধরে নাও আমি এরকম একটা তল নিলাম, ঠিক আছে, এই তলটার উপর একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে, তাহলে এই বস্তুটার ভর যদি m হয় তাহলে পৃথিবী তাকে mg বল দিয়ে নিচে টানবে, আর এই তলটা এই বস্তুটার উপর একটা নর্মাল রিয়াকশন কাজ করবে যেটা n। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই n আর mg এরা কি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন পেয়ার হতে পারে? আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, যেখানে n আর mg এরা কি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন পেয়ার হতে পারে? তো অ্যান্সারটা হচ্ছে না, এরা কখনোই অ্যাকশন অ্যান্ড রিয়াকশন পেয়ার হতে পারে না। রিজনটা কি দেখো, এখানে mg এই বস্তুটার উপর নিচের দিকে কাজ করছিল, আর সেম বস্তুর উপরই উপরের দিকে একটা নর্মাল রিয়াকশন কাজ করছে, মানে এই বস্তুটার উপরই mg আর এই বস্তুটার উপরই n কাজ করছে, যার জন্য সেম বস্তুর উপর কখনোই অ্যাকশন অ্যান্ড রিয়াকশন পেয়ার হতে পারে না। ক্লিয়ার? আর একটা এখানে কাজ করছে, দেখো পৃথিবী mg বল দিয়ে টানছে, আর এখানে nটা হচ্ছে নর্মাল রিয়াকশন, যার জন্য mg আর n হচ্ছে কি এই ফোর্স দুটোর নেচার আলাদা। তাহলে ভিন্ন নেচারের ফোর্স যদি কাজ করে তবুও কিন্তু আমাদের অ্যাকশন এন্ড রিয়াকশন পেয়ার হবে না। এই দুটো পয়েন্টকে মনে রাখবে। ক্লিয়ার? আমি লিখেই দিচ্ছি, অ্যাকশন এন্ড রিয়াকশন পেয়ার acts on different bodies। আর 2 নাম্বার কি বললাম? 2 নাম্বার বললাম যে সব সময় সেম নেচার হবে, সব সময় কি হবে? সেম নেচার হবে, ফোর্সের সেম নেচার হবে। ঠিক আছে, ভালোভাবে দেখে নাও। আরেকবার বলছি যে এনটা আর এমজিটা যেহেতু ফোর্স, এই দুটো ফোর্স সেম নেচার নয়, তার জন্য অ্যাকশন রিয়াকশন পেয়ার হবে না। আর একটা হচ্ছে কি, এনটা আর এমজিটা সেম বস্তুর উপর যেহেতু ক্রিয়া হচ্ছে, তার জন্য কি অ্যাকশন এন্ড রিয়াকশন পেয়ার হবে না। ক্লিয়ার? দেখো তাহলে এই যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটার অ্যাকশন এন্ড রিয়াকশন পেয়ার কোনটা হবে তাহলে ভালোভাবে বুঝবে। দেখো এন কাজ করছিল উপরের দিকে, আর এই তলটা এই বস্তুটার উপর নর্মাল রিয়াকশন কাজ করছিল, ঠিক এই বস্তুটাও এই তলটার উপর একটা নর্মাল রিয়াকশন কাজ করবে। দেখো আমি প্রথম লেকচারে এই সম্পর্কে বলেছি, নর্মাল রিয়াকশন সম্পর্কে। তো দেখে নাও এই বস্তুটা কি করছে, এই বস্তুটা এই তলটার উপরে একটা কি কাজ করছে, নর্মাল রিয়াকশন কাজ করছে, যেটা এন, মানে এই এন আর এই এন সবসময় সমান হবে। আর দেখো দেখো এই এন এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, এটাও হচ্ছে নর্মাল রিয়াকশন, মানে সেম নেচার হয়ে গেল। আর দেখো এনটা কাজ করছে, এই যে নিচের দিকে যে বলটা কাজ করছে, এটা কাজ করছে তলটার উপর, আর এই তলটা আবার এই বস্তুটার উপর একটা বল কাজ করছে, যেটা হচ্ছে এন, মানে এখানে ডিফারেন্ট বডি পেলাম, মানে আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে এই জায়গায় ক্রিয়া আর প্রতিক্রিয়া বলটা কাজ করছে। তার মানে এটা কি হবে, এই n ইকুয়াল টু মাইনাস এন, এটাই হচ্ছে কি আমাদের অ্যাকশন অ্যান্ড রিয়াকশন পেয়ার। ক্লিয়ার? বোঝা গেল তো? তাহলে চলো একটা জিনিস ভালোভাবে বুঝি, একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা মিটিয়ে দিলাম। চলো এবার হেডিং করো ওয়েইং মেশিন। ওয়েইং মেশিন, দেখো ওয়েইং মেশিন দিয়ে কি করা হয়, সাধারণত যে কোনো বস্তু, মানুষ কিংবা যে কোনো জীবজন্তুর ওজন পরিমাপ করা হয়। ক্লিয়ার? তাহলে ধরে নাও এটা একটা ওয়েইং মেশিন,
ঠিক আছে, এই ওয়েইং মেশিনের উপর আমি একজনকে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরকম একজনকে কি করেছি, বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? আর ধরে নাও এর ভর হচ্ছে m। ঠিক আছে, তাহলে নিচের দিকে mg ক্রিয়া করবে আর উপরের দিকে নর্মাল রিয়াকশন ক্রিয়া করবে, যেটা এই তলটা মানুষটার উপর প্রয়োগ করছে। ঠিক না? তাহলে আমরা যদি নর্মালি এফবিডি বানাই তাহলে n ইকুয়াল টু কি হচ্ছে, mg, তাই না? বস্তুটা যেহেতু রেস্টে আছে তার জন্য n ইকুয়াল টু mg হচ্ছে। ক্লিয়ার? তো ওয়েইং মেশিন কি মেজার করে? ওয়েইং মেশিন মেজার করে এই এমজিটাকে। আমরা সাধারণত বলি যে পৃথিবী আমাদেরকে যে বল দ্বারা নিচের দিকে টানছে সেটাই হচ্ছে আমাদের কি, ওজন। এরকম আমাদের একটা কনসেপ্ট আছে, কিন্তু এই কনসেপ্টটা ভুল। ঠিক আছে, এমজি কখনোই মেজার করে না, ওয়েইং মেশিন কখনোই এমজি মেজার করে না। ক্লিয়ার? ওয়েইং মেশিন অলওয়েজ মেজার করে নর্মাল রিয়াকশন। ওয়েইং মেশিন অলওয়েজ কি মেজার করে, নর্মাল রিয়াকশন। স্যার কিভাবে? দেখো, এই মানুষটার উপর এই তলটা বল প্রয়োগ করছিল যেটা উপরের দিকে, আর এই মানুষটাও এই তলটার উপর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে কি নর্মাল রিয়াকশন n। ঠিক আছে, আর ওয়েইং মেশিন অলওয়েজ এটাকেই মেজার করে। ক্লিয়ার? যেহেতু বস্তুটা এখানে স্থির ছিল, যেহেতু মানুষটা স্থির ছিল আর ওয়েইং মেশিনটাও স্থির ছিল, মানে রেস্টে আছে, যার জন্য এমজিটাও নিচের দিকে ক্রিয়া হচ্ছিল কি না। তো পৃথিবী মানুষটাকে যে বল দিয়ে নিচের দিকে টানছিল, সেই বল দিয়েই এই মানুষটা এই তলটার উপর কি করছিল, একটা নর্মাল রিয়াকশন কাজ করছিল। এটা ক্লিয়ার? তার জন্যই এই n ইকুয়াল টু mg হচ্ছিল। আর যেহেতু এই nটা সমান, এই nটা এই n এর সঙ্গে সমান, তার জন্যই আমরা এই nটাকে আর এই mgটাকে সমান বলতে পারি, মানে n ইকুয়াল টু mg বলতে পারি। এই জন্যই আমরা কি করছিলাম, যে রেস্টে পৃথিবী মানুষকে যে বল দিয়ে টানে, মানে mg বল দিয়ে টানে, এটাকেই আমরা ওজন হিসাবে ধরে নিতে পারছিলাম। মানে ওয়েইং মেশিন এটাকেই পার্ট দিচ্ছিল, এই mgটাকে। ঠিক কিনা? কিন্তু যদি কোনো ওয়েইং মেশিনকে লিফটের মধ্যে, ধরে নাও ওয়েইং মেশিনকে লিফটের মধ্যে রেখে দিয়েছি, আর এবার লিফটটা উপরের দিকে যাচ্ছে আর আমি ওর মধ্যে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে, ওয়েইং মেশিনের উপর, তাহলে আমার যে এখন ওজনটা আছে নর্মাল, এই পরিস্থিতিতে কোনো রকম ত্বরণ নিয়ে উপরে যাচ্ছে না, তাহলে আমার এমজিটাই হয়ে যাচ্ছে আমার ওজন, যেটা ওয়েইং মেশিনটা পার্ট দিচ্ছে। কিন্তু যখনই আমি কি লিফটের উপর আমার নিজের ওজনটাকে মাপতে যাব, তখন কিন্তু আর এই এমজিটা আমার ওজন হিসেবে পার্ট দিবে না। তখন আমার উপর, মানে আমি যে ওয়েইং মেশিনটার উপর যে নর্মাল রিয়াকশনটা দিব, মানে এই এনটা, এইটাই তখনকার পার্ট হবে। তো চলো দেখা যাক, কোনো একটা লিফটের মধ্যে ওয়েইং মেশিনের উপর আমি যদি বসে থাকি, তাহলে ওজনটা কতটা বাড়বে না কমবে না কি হবে, মানে অ্যাকচুয়াল যে ওয়েইং মেশিনটা সেখানে পার্টটা দিবে, সেটাকে আমরা এবার দেখতে যাই। চলো, মানে আলটিমেট আমি একটা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে ওয়েইং মেশিন কখনো এমজি মেজার করে না, ওয়েইং মেশিন অলওয়েজ নর্মাল রিয়াকশন মেজার করে। ক্লিয়ার? যেটা মানুষটা নিচের দিকে ক্রিয়া করে এই ওয়েইং মেশিনের উপর। ক্লিয়ার? চলো দেখি, ধরে নাও এরকম একটা লিফট আছে, ঠিক আছে, এরকম একটা লিফট আছে, এই লিফটের উপর আমি একটা ওয়েইং মেশিন রেখে দিয়েছি এখানে। ক্লিয়ার? এবারে একটা মানুষ এর উপর বসে আছে, ঠিক আছে, একটা মানুষ এর উপর বসে আছে। এবার যখন লিফটটা স্থির ছিল, মানে a ইকুয়াল টু 0,
মানে কোনো ত্বরণ নেই, স্থির আছে। ঠিক আছে, এই রকম পরিস্থিতিতে বস্তুটা নিচের দিকে mg ক্রিয়া করছিল, উপরের দিকে এই তলটা এই বস্তুটার উপর n ক্রিয়া করছিল, যার জন্য নিচের দিকেও n ক্রিয়া করছিল। ঠিক না? তো আমরা যেহেতু এই এনটা আর এই এনটা সেম হয়, তার জন্য এটাকে এখন আর লিখছি না, এই এনটাকে দিয়ে বোঝাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই জায়গায় কি হচ্ছিল, n ইকুয়াল টু mg হচ্ছিল যখন এটা কি হচ্ছিল 0। এবার যদি আমি বলি যে a ইকুয়াল টু, মানে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে উপরের দিকে, একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, এ ত্বরণ নিয়ে ধরো উপরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি কাজ করবে, কিরকম কি হচ্ছে দেখো। আমি যদি এফবিডি বানাই, ধরে নাও এটা একটা বস্তু, মানে এই মানুষটা এটা, তাহলে নিচের দিকে mg ক্রিয়া করছে। ক্লিয়ার? উপরের দিকে n ক্রিয়া করছে। ক্লিয়ার? তাহলে এই ত্বরণটা আবার এই ব্যক্তিটার উপর লাগছে, ঠিক না? এই ত্বরণটা এই ব্যক্তিটার উপর লাগছে, যেটা উপরের দিক বরাবর, যার জন্য যদি আমরা লিখি যে n উপরের দিকে, তার জন্য nটা কি পজিটিভ, মাইনাস mg নিচের দিকে, তার জন্য mg নেগেটিভ। ঠিক আছে, আর কি একটা ত্বরণ নিয়ে যেহেতু উপরে যাচ্ছে, তাহলে বস্তুটার ভর যদি m হয়, তাহলে কি হচ্ছে m a উপরের দিকে একটা বল কাজ করছে, তাই কি না? তাহলে n ইকুয়াল টু কি হচ্ছে mg প্লাস ma। দেখো আমি কি বললাম, এই নর্মাল রিয়াকশনটাই এই ওয়েইং মেশিন পার্ট দেয়, mg কে কখনো না। তাহলে এখানে একটা এক্সট্রা পার্ট যুক্ত হয়ে যাচ্ছে, একটা এক্সট্রা পার্ট কি হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে, যেটা ma। এই m এর জন্যই mgটাকে কি করছে বাড়িয়ে দিচ্ছে, মানে এই নর্মাল রিয়াকশনটাকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে বস্তুটার ওজন এখন বেড়ে যাবে। যদি প্রথমে থাকে ধরে নাও 50 কেজি, তো পরে দেখা যাবে যে 50 থেকে ধরে নাও 55 কেজি ওজন হয়ে গেছে। বোঝা গেল? মানে ওজন বেড়ে যাবে। তো যাদের ওজন কম আছে তারা যদি নিজেদের ওজন বাড়াতে চাও, তাহলে লিফটে উঠে যাবে, আর একটা ওয়েইং মেশিন নিয়ে চলে যাবে, ওর উপর বসে যাবে, আর লিফটটাকে উপরের দিকে যখন টানবে দেখবে তোমার ওজন বেড়ে গেছে। ঠিক আছে, না বেশি কিছু খেতে হবে, না বেশি বেশি পরিমাণে ওষুধ খাওয়া, এটা কিছু করতে হবে না। একটা লিফটে গিয়ে বসে যাও, আর ওয়েইং মেশিন নিয়ে তার উপর তোমার ওজন পরিমাপ করো, দেখবে তোমার অটোমেটিকলি কিছুটা ওজন বৃদ্ধি পেয়ে গেছে 5 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? চলো, এটা মজা ছিল। হ্যাঁ, চলো এবার চলে আসি, যদি লিফটটা, মানে এখানে এই জিনিসটাকে ক্লিয়ার করে নেই আগে, যদি লিফটটা উপরের দিকে ত্বরণ নিয়ে যায়, তাহলে তার ওজন বৃদ্ধি পেয়ে যাবে কতটা, এই পার্টটুকু ওজন বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে নর্মালি আমাদের যেটা ওজন সেটা হচ্ছে mg, আর যদি লিফটের উপর ত্বরণ নিয়ে যায় তাহলে তার ওজন হয়ে যাবে mg প্লাস ma, মানে ma পরিমাণ ওজন তার বৃদ্ধি পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, যদি এবার লিফটটা নিচের দিকে ত্বরণ নিয়ে যায় তাহলে কি হচ্ছে সেটা দেখে নি। যদি লিফটটা এবার নিচের দিকে ত্বরণ নিয়ে যায়, পুরোটাই আসছে, যারা ওজন কমাতে চাইছো তাদেরও এবার খেলা আসবে। ঠিক আছে, ধরে নাও এটা একটা লিফট, এই লিফটের উপর একটা ওয়েইং মেশিন রেখে দিয়েছি, আর এখানে একটা মানুষকে রেখেছি। ঠিক আছে, একে একটু মোটা রাখলাম, হ্যাঁ মোটা, ঠিক আছে, হেলদি। তাহলে এর ওজন কি বেশি, এর ওজন বেশি। ঠিক আছে, এ একটা ডক্টরের কাছে গেছে, এই মানুষটা একটা ডক্টরের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার আমাকে, এই লোকটা ডক্টরের কাছে গেছে, গিয়ে বলছে স্যার আমাকে এমন একটা প্রসেস বলে দেন যাতে আমার 10 মিনিটের মধ্যে আমার ওজন কমে যায়, যেখানে আমি কোনো রকম এক্সারসাইজ করব না, খাবারও কমাবো না, আর 10 মিনিটের মধ্যে আমার যাতে ওজন কমে যায়। এবার ডক্টরটা বসেছিল ফার্স্ট ফ্লোরে, সরি ধরে নাও ডক্টরটা বসেছিল 9th ফ্লোরে। ঠিক আছে, 9th ফ্লোরে বসে আছে, বলছে তুমি
কিভাবে আসলে উপরে? তো বললো স্যার আমি সিঁড়ি দিয়ে এসেছি। তো বললো ঠিক আছে, তোমার ওজন আমি কমিয়ে দিচ্ছি, তুমি এক কাজ করো, লিফটের মধ্যে বসে যাও, ওয়েইং মেশিন নিয়ে লিফটের মধ্যে বসে যাও, তারপরে তোমার ওজনটা কমাচ্ছি, দেখো কি হচ্ছে। তো লোকটা অবাক হয়ে গেল, বলছে লিফটের মধ্যে বসবো, আমার ওজন কমে যাবে, কিরকম ভাবে সম্ভব? তো চলো দেখি কিভাবে কমে। ধরে নাও এ ত্বরণ নিয়ে লিফটটা নিচের দিকে নামবে, এটা 9th ফ্লোর ছিল, 9th ফ্লোর থেকে লিফটটা নিচের দিকে নামছে কি এ ত্বরণ নিয়ে। তাহলে বস্তুটার এমজি নিচের দিকে ক্রিয়া করবে, তাই না? বস্তুটার ভর যদি এম হয়, মানে এই ব্যক্তিটার ভর যদি এম হয়, তাহলে নিচের দিকে এমজি ক্রিয়া হচ্ছে, আর উপরের দিকে একটা নর্মাল রিঅ্যাকশন ক্রিয়া হচ্ছে, তাই না? এই এন, ক্লিয়ার? তাহলে আর নিচের দিকে এ ক্রিয়া হচ্ছে, তাহলে যেহেতু ত্বরণ নিচের দিকে, তার মানে এমজিটাকে আমি পজিটিভ ধরে নিব, আর নর্মাল রিঅ্যাকশন নেগেটিভ ধরে নিব, তাহলে mg মাইনাস এন ইকুয়াল টু নিচের দিকে ত্বরণ, তার মানে এম এ, ক্লিয়ার? তাহলে এন ইকুয়াল টু কি হলো? mg মাইনাস এম এ, ক্লিয়ার? মানে যদি ব্যক্তিটার ওজন mg হয়, যদি ব্যক্তিটার ওজন mg হয়, তাহলে এম এ পরিমাণ ওজন তার কি হবে? কমে যাবে, mg থেকে এম এ পরিমাণ ওজন তার কমে যাবে, যেহেতু এই এনটাকেই কে ওয়েইং মেশিন পার্ট দেয়, ঠিক আছে? এনটাকেই মেজার করে, ক্লিয়ার? তাহলে mg মাইনাস এম এ হলো, এই এম এ পরিমাণ ওজন তার কমে গেল। এবার ব্যক্তিটা ওজন ছিল ধরে নাও 85 কেজি। এবারে যখন ও লিফটে বসলো, লিফটে বসে নিচের দিকে যখন যাচ্ছে, দেখছে ঠিকই তো আমার ওজন তো কমে যাচ্ছে, মানে দেখা গেল 85 থেকে 70 হয়ে গেছে, 70 কেজি হয়ে গেছে। বলছে আমার ওজন সত্যি কমে গেল, তার মানে ডাক্তারটা খুবই ভালো, তাই না? খুব তাড়াতাড়ি আমার ওজন কমিয়ে দিতে পারলো। তো চলো, অ্যাকচুয়ালি ডাক্তার কিছু করেনি, এখানে লিফটের মানে এখানে ফিজিক্স তার ওজন কমিয়ে দিয়েছে, ক্লিয়ার? চলো নেক্সট, এবার যদি কি করলাম, এ ত্বরণ নিয়ে নিচে আসলো, তাই না? এবার ধরে নাও জি ত্বরণ নিয়ে, পুরোটা মেটাচ্ছে। ধরে নাও এরকম একটা লিফট আছে, ঠিক আছে? সেই লিফটটাই একটা মানুষ আছে বসে, একটা মানুষ আছে। এবারে এর এমজি নিচের দিকে ক্রিয়া করছিল, ঠিক না? নর্মাল রিঅ্যাকশন উপরের দিকে ক্রিয়া করছিল। এবার ধরে নাও লিফটটাকে কি একটা শিকল দিয়ে বাঁধা থাকে, তাই না? একটা শিকল দিয়ে বাঁধা আছে। এবারে কোনো কারণবশত এই শিকলটা কি ছিঁড়ে গেল, তাহলে কি হবে? এটা পড়ে যাবে নিচের দিকে, মানে অবাধে পতনশীল হবে, ঠিক কি না? মানে এখানে ত্বরণটা নিচের দিকে এ ত্বরণ ছিল, কিন্তু এবার ত্বরণটা জি এর সঙ্গে সমান হয়ে যাবে, যেহেতু অবাধে পতনশীল, এখানে কোনো রকম কানেকশন নেই, মানে নিচের দিকে এবারও পড়ছে, নিচের দিকে কি ত্বরণ নিয়ে পড়ছে? জি ত্বরণ নিয়ে পড়ছে, মানে ত্বরণটা এবার জি হয়ে গেল। তাহলে কি হবে দেখো, যেহেতু নিচের দিকে পড়ছে, তাহলে এমজিটা কি হবে? পজিটিভ। তাহলে এমজি মাইনাস এন ইকুয়াল টু অবাধে পতনশীল, মানে আমরা এম এ লিখছিলাম, এবার এম জি লিখবো, ক্লিয়ার? দেখো এম জি আর এম জি কেটে গেল, তাহলে এন সমান সমান 0 হয়ে গেল। এটা মানে কি হলো বলো? এটা মানে হচ্ছে ওয়েইং মেশিন এবার ওয়েইং মেশিন কি করছে? 0 পার্ট দিচ্ছে। এটা মানেই হচ্ছে এই বস্তুটা আর এই মানে এই ব্যক্তিটা আর এই তলটার মধ্যে কন্টাক্ট 0 হয়ে গেল, মানে আর তলটার সঙ্গে মানুষটার কন্টাক্ট থাকবে না, মানে এরকম একটা উপক্রম দেখা দিবে, ঠিক আছে? মানে হাওয়াতে এবার ভাসবে, বাতাসের মধ্যে ভাসবে, ক্লিয়ার? এই হচ্ছে যদি অবাধে পতনশীল অবস্থায় কোন একটা লিফট নিচের দিকে পড়ে, তাহলে ক্লিয়ার? এবার তাহলে এখান থেকে যে জিনিসটা বুঝলাম যে কন্টাক্ট n = 0 হলো, মানে তলটা আর মানুষটার মধ্যে কন্টাক্টটা
জিরো হয়ে গেল, ঠিক না, মানে কন্ট্যাক্ট আর থাকলো না। ক্লিয়ার? এবার ধরে নাও লিফটটা এ ইকুয়াল টু জি হয়েছিল। এবার আমি ধরে নিলাম অভিকর্ষজ ত্বরণের থেকেও বেশি ত্বরণ নিয়ে নিচে নামছে। কি বললাম? অভিকর্ষজ ত্বরণের থেকেও বেশি ত্বরণ নিয়ে নামছে, মানে এ ত্বরণ নিয়ে নামছে, যেখানে এটা জি এর থেকেও কি বড়। তাহলে কি হবে? তাহলে যেহেতু নিচের দিকে নামছে, তাহলে এমজিটা কি পজিটিভ, তাই না? নিচের দিকে নামছে মানে এমজি পজিটিভ, মাইনাস নর্মাল রিয়াকশন উপরের দিকে, তো উপরে এন। দেখো এফবিডি বানিয়ে আমি এটা লিখছি, আর আমার ফার্স্ট লেকচারে এই সম্পর্কে সবকিছু ডিটেলসে বলা আছে, কিভাবে এফবিডি হয়, কিভাবে নর্মাল রিয়াকশন উপরের দিকে যায়, কিভাবে নিচের দিকে যায়। তো তোমরা 1, 2, 3 নাম্বার লেকচার সবগুলোই দেখে এসে এই 4 নাম্বার লেকচার যদি পড়ো, তাহলে অবশ্যই তোমাদের কাছে খুব সুবিধা হবে। ক্লিয়ার? তো দেখো এমজি কি হচ্ছে নিচের দিকে, এন হচ্ছে উপরের দিকে, আর নিচের দিকে পড়ছে এ ত্বরণ নিয়ে, মানে এম এ। ঠিক আছে? তাহলে এন ইকুয়াল টু কি হবে? এন ইকুয়াল টু হবে এমজি মাইনাস এম এ। ক্লিয়ার? এবার যদি যেহেতু এটা জি এর থেকে বড়, তার মানে আমি যদি এরকম লিখি, এম কমন নিয়ে নিলাম, তাহলে জি মাইনাস এ। যেহেতু এটা জি এর থেকে বড়, তাহলে অলওয়েজ এটা কি হবে? নেগেটিভে আসবে মানটা। ক্লিয়ার? মানে আমি ধরে নাও জি এর মান তো 10, ঠিক কিনা, আর আমি ত্বরণ নিয়ে নিয়েছি 15, তাহলে জি মাইনাস এ যদি করি, তাহলে কি হবে? 10 মাইনাস 15 মানে -5। ওটাই তো বললাম যে সবসময় কি হবে? নেগেটিভে একটা অ্যান্সার আসবে। নেগেটিভে অ্যান্সার আসা মানে কি? এন এর মান নেগেটিভ আসা মানে কি? দেখো এন এর মান কখনোই নেগেটিভে আসতে পারে না, এটা মনে রাখবে। এন এর মান হাইয়েস্ট 0 আসবে, ঠিক আছে? এন এর মান লোয়েস্ট 0 আসবে, তার নিচে আর কখনোই যাবে না, নেগেটিভে যাবে না। মানে এবার এন এর মান 0 মানে কি? তার ওয়েইং মেশিনের সঙ্গে বস্তুটার যে কন্টাক্ট ছিল সেটা তো শেষ। বোঝা গেল? এবার নেগেটিভে আসছে মানে কি? এবার মানুষটা কি উপরের দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মানুষটা উপরের দিকে চলে যাচ্ছে, তার মানে লিফটটাও নিচের দিকে জি ত্বরণ নিয়ে আসছে, এই এ ত্বরণ নিয়ে আসছে, আর মানুষটা আর এই তলটার মধ্যে কন্টাক্ট 0। তার জন্য এই লিফটের উপরই তলটা এই মানুষটার সঙ্গে কি ধাক্কা খেয়ে যাবে। দেখা গেল এটা নিচে চলে এসছে, আর এই মানুষটার সঙ্গে ধাক্কা খেয়ে গেছে, যেখানে মানুষটা কি হবে? সঙ্গে সঙ্গে মরে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কোন একটা লিফট যদি জি ত্বরণের থেকে বেশি ত্বরণ নিয়ে নিচে নামে, তাহলে তলটা আর সেই বস্তুটা মানে ব্যক্তিটার মধ্যে কন্টাক্ট 0 হয়ে যাবে, মানে ব্যক্তিটা উপরের দিকে যাবে আর লিফটটা নিচের দিকে আসবে। যেহেতু ত্বরণটা বেশি জি এর থেকে, তার জন্য লিফটটা দ্রুত গতিতে নিচের দিকে এসে মানুষের মাথায় হিট করবে। হ্যাঁ, আর হিট করলে তো বুঝতেই পারছো কি হবে। ক্লিয়ার? তাহলে আমরা লিফট সম্পর্কেও কটা টপিক পড়লাম। লিফট সম্পর্কে, যদি লিফটটা স্থির থাকে, বলে দিচ্ছি সবগুলো একবার করে। দেখো লিফটটা যদি স্থির থাকে, মানে এটা যদি 0 হয়, লিফট স্থির, এটা যদি 0 হয়, তাহলে নর্মাল রিয়াকশন ইকুয়াল টু এমজি হচ্ছে। যেহেতু এটাকেই ওয়েইং মেশিন পার্ট দেয়, তার জন্য এন ইকুয়াল টু এমজি হচ্ছে। ক্লিয়ার? যদি এটা উপরের দিকে যায়, ত্বরণ নিয়ে উপরের দিকে যায়, তাহলে এন ইকুয়াল টু আমরা কি পেলাম? এমজি প্লাস এম এ পেলাম, মানে বস্তুটার ওজন এবার বৃদ্ধি পেয়ে যাবে। ক্লিয়ার? যদি এ ত্বরণ নিয়ে নিচে আসে, তাহলে এনটা কি পেলাম? এমজি মাইনাস এম এ, মানে বস্তুটার ওজন কমে যাবে। কতটা কমবে? এম এ পরিমাণ কমে যাবে, এমজি থেকে এম এ পরিমাণ কমে যাবে। ক্লিয়ার? তারপরে যদি এ ত্বরণ নিয়ে নিচে, জি ত্বরণ নিয়ে নিচে নামে, মানে অবাধে পতনশীল, তার মানে বস্তুটা আর এই দড়িটার মধ্যে আর কোনো রকম কন্টাক্ট নেই, তাহলে কি হবে? এন ইকুয়াল টু এমজি মাইনাস এমজি হয়ে যাবে, যেখান থেকে 0 আসবে, মানে এই ব্যক্তিটা আর এই লিফটের মধ্যে কোনো রকম কন্টাক্ট থাকবে না, শেষ হবে, এরকম একটা মুহূর্ত আসবে। এবার যদি এ ত্বরণটা জি এর থেকে বেশি হয়, তাহলে কি হবে? এন এর মানটা একটা নেগেটিভে আসবে, তার মানেই হচ্ছে লিফটটা
আর লিফটের নিচের তল আর ব্যক্তিটার মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট থাকবে না, আর ব্যক্তিটা উপরের দিকে যাবে, আর যেহেতু জি এর থেকে এ ত্বরণ বেশি তার জন্য নিচের দিকে এসে মানে উপরি তলটা মানুষের মাথায় এসে হিট করবে। ক্লিয়ার? এই কতগুলো পয়েন্ট আমরা লিফট সম্পর্কে পড়লাম। আর ওয়েইং মেশিন সবসময় কি মেজার করে? ওয়েইং মেশিন সবসময় এই নর্মাল রিয়াকশনটাকে মেজার করে। ক্লিয়ার? যেটা এই ব্যক্তিটা এই তলটার উপর ক্রিয়া করছে এটাই মেজার করে ওয়েইং মেশিন। ক্লিয়ার? তো এসব সম্পর্কে আমাদের পড়া হয়ে গেল। তো আমরা এবার একটা ভালো এক্সাম্পল মানে প্রবলেম নিয়ে আসি। ঠিক আছে, এটা একবার স্ক্রিনশট নিয়ে নাও। চলো মিটালাম। তো দেখো, ধরে নাও এরকম একটা লিফট আছে। এবার লিফটটাকে এরকম একটা কপি কলের মাধ্যমে একটা দড়ি আছে, সরি এখানে একটা মানুষ আছে, এটা একটা ওয়েইং মেশিন, হ্যাঁ ধরে রেখেছে। ক্লিয়ার? দেখো কি হচ্ছে, যে এরকম একটা লিফট আছে, এই লিফটটাকে একটা দড়ি দিয়ে এই মানুষটা লিফটের ভিতরেই ধরে আছে, আর এটা একটা ওয়েইং মেশিন যেখানে এর ওজনটা পরিমাপ করা হবে এই ব্যক্তিটার। ক্লিয়ার? তো কোয়েশ্চেনটা হচ্ছে যে এই মানুষটা কত বল দিয়ে টানলে এই লিফটটা পুরোটা কি থাকবে, মানে ও ধরে রাখতে পারবে। তার মানে কি পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় আছে, ঠিক কি না? না লিফটটা নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে, ও এমন ভাবে টাইট করে ধরে আছে যাতে কি হয়, লিফটটা ধরে থাকে। বোঝা গেল? তাহলে কি হলো, লিফটটাকে শক্ত করে ধরে আছে, হ্যাঁ, তার মানে সাম্য অবস্থায় আছে পুরো সিস্টেমটা। তাহলে ব্যক্তিটা নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, ধরে রাখার জন্য নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, তাহলে উপরের দিক বরাবর কি তৈরি হবে, একটা টান কাজ হবে, ঠিক কি না? উপরের দিক বরাবর একটা টান কাজ করবে, আর এই জায়গাতেও একটা উপরের দিক বরাবর টান কাজ করবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই বস্তুটা নিচের দিকে এরকম টান কাজ করছে মানে উপরের দিকে, আর এ ধরে আছে। ক্লিয়ার? ব্যক্তিটার ভর আমি স্মল এম ধরলাম, আর লিফটটার ভর আমি ক্যাপিটাল এম ধরলাম। এর ভর ধরে নাও 60 কেজি ব্যক্তিটার ভর, আর লিফটার ভর ধরে নাও 30 কেজি। ঠিক আছে? তাহলে কতটা বল দিয়ে ও নিচের দিকে টানছে? দেখো এফ যেটা আছে, যেটা নিচের দিকে ও টানছে, ঠিক সেম পরিমাণ বল দিয়ে উপরের দিকে টানছে, মানে নিচের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে সুতোটাতে যে টানটা তৈরি হচ্ছে সেটাও টি পরিমাণ, মানে সমান, মানে বলতে গেলে টি আর এফ সমান, আর ডাইরেকশন উল্টো, তার জন্য কি হচ্ছে, মাইনাস হচ্ছে। এটা আমরা তৃতীয় গতি সূত্র থেকেই জানি, ঠিক কি না? তার জন্য কি হচ্ছে, আমি যদি এই ব্যক্তিটার এফবিডি তৈরি করি তাহলে নিচের দিকে এমজি কাজ হচ্ছে, যেহেতু স্মল এম আমি ধরেছিলাম, আর ব্যক্তিটা কি করছে, তলটার উপর একটা নর্মাল কাজ করছে এন, তাহলে উপরের দিকে এই তলটা ব্যক্তিটার উপর একটা বল কাজ করছে নর্মাল, সেটা হচ্ছে এন। ক্লিয়ার? তাহলে এফবিডি তৈরি করছি কার, এফবিডি অফ ম্যান। ওকে, আমি ব্যক্তিটার তৈরি করছি, তাহলে এফবিডি যদি তৈরি করি নিচের দিকে কি কাজ করছে, এমজি, আর উপরের দিকে দেখো এফবিডি তৈরি করার সময় আমি বলেছিলাম যে যার এফবিডি করব তার উপর যেসব বল কাজ করবে সেগুলোকে শুধু ধরবো। তাহলে এই ব্যক্তিটার উপর কোন কোন কাজ করছে, এমজি, আর উপরের দিকে টান টি, কারণ নিচের দিকে বল প্রয়োগ করছিল এফ, উপরের দিকে টান টি, তাহলে বস্তুটার উপর যে টানটা কাজ করছে সেটা হচ্ছে কি টি, তাহলে টি উপরের দিকে, আর কিছু টি এমজি, আর এই তলটা এই ব্যক্তিটার উপর একটা নর্মাল রিয়াকশন কাজ করছে যেটা এন, তাহলে উপরের দিকে এন হলো।
তাই কি না? আর যেহেতু পুরো সিস্টেমটা কি আছে, সাম্য অবস্থায় আছে, তাহলে উপরের বলগুলো সমান নিচের বলগুলো, তার মানে টি প্লাস এন সমান সমান এমজি। ক্লিয়ার? এটা আমরা কোথায় কিসে পেলাম? এফবিডি অফ মেন, মানে মানুষটার জন্য। এবার যদি আমরা লিফটের এফবিডি বের করি, তো ধরে নাও এটা একটা লিফট, এফবিডি বের করতে জানো তো, আমি আগের লেকচারে বলে রেখেছি সব এফবিডি। দেখো তাহলে কি হচ্ছে, লিফটের ভর হচ্ছে 30 কেজি, ঠিক কি না? মানে নিচের দিকে ক্যাপিটাল এম জি কাজ করছে। আর দেখো ব্যক্তিটা নিচের দিকে এন ফোর্স কাজ করছে, তার জন্য এনও একটা নিচের দিকে কাজ করছে। আর উপরের দিকে কি কি বল কাজ করছে? উপরের দিকে দেখো টি কাজ করছে। দেখো সেম স্ট্রিং আছে না, তার জন্য টি আর টি সেম, তাহলে উপরের দিকে টি কাজ করছে। ক্লিয়ার? তাহলে যেহেতু আবার সাম্য অবস্থায় আছে, তাহলে এটা সমান সমান এটা, তার মানে টি সমান সমান এন প্লাস এমজি, ক্যাপিটাল এমজি। ক্লিয়ার? তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে? তাহলে যদি 1 আর 2 আমরা কি করি, যোগ করি, তাহলে কি পাবো? দেখো এটাকে আমি একটা আরো করে নিই, টি মাইনাস এন সমান সমান এমজি। ক্লিয়ার? এটাকে আমি 2 নাম্বার দিলাম। তাহলে টি প্লাস এন সমান সমান স্মল এমজি, আর টি মাইনাস এন সমান সমান ক্যাপিটাল এমজি। দেখতে পেয়েছো? টি প্লাস এন সমান সমান এটা, আর টি মাইনাস এন সমান সমান এটা। যোগ করছি, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে 2t সমান সমান কি পেলাম? এমজি প্লাস এমজি। ক্লিয়ার? তাহলে টি সমান সমান কি পেলাম? জি কমন নিয়ে নিলাম, এম প্লাস এম বাই 2। ক্লিয়ার? তাহলে এবার মান বসাবো, জি এর মান কত? 10, আর স্মল এম এর মান 60, আর এটার মান ছিল 30/2। তাহলে কত হলো? 5 গেল, 5 ইন্টু, নিচেরটা কেটে গেছে, 5 ইন্টু 30 যোগ 60 মানে 90, 5 9 45 মানে 450 নিউটন। ঠিক আছে? তার মানে ব্যক্তিটা কত বল দিয়ে ধরে রেখেছিল? 450 নিউটন বল দিয়ে নিচের দিকে ধরে রেখেছিল, যেহেতু টিটা পেলাম, তাই না? আর ব্যক্তিটা কত বল? এফ বল দিয়ে ধরে রেখেছিল, আর আমরা জানি এফ ইজিক্যাল টু মাইনাস টি। মাইনাসটা কিসের জন্য? শুধু ডাইরেকশনের জন্য বোঝাচ্ছে। তো এফ সমান সমান কি হলো? 450 নিউটন। বোঝা গেল? তাহলে ব্যক্তিটা কত বল দিয়ে নিচের দিকে ধরে রেখেছিল? 450 নিউটন বল দিয়ে। ক্লিয়ার? এবারে আর একটা কি, যদি ব্যক্তিটার ওজন বের করতে বলে, তাহলে ব্যক্তিটার ওজন কত কাজ করবে এখানে? দেখো ব্যক্তিটার ওজন এখানে এমজি নয়, মনে রাখবে উইং মেশিন কি মেজার করে? শুধুমাত্র এনটাকে। তাহলে এই এনটাকে মেজার করার জন্য এই এনটা বের করলেই হলো উপরের দিকে যেটা। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণে টি এর মানটা বসিয়ে দিই, তাহলে চলে আসবে। দেখো টি এর মান কত পেয়েছি? 450 মাইনাস প্লাস এন ইকুয়াল টু এম এর মান কত? এম এর মান 60, তাহলে 60 ইন্টু 10, জি এর মান 10 ধরে নিয়েছি, তাহলে এন সমান সমান 600 মাইনাস 450 সমান সমান কত হবে? 150 নিউটন। এটা কি এসছে ক্যামেরার মধ্যে? দেখে নি, চলে এসছে। তাহলে কি হলো? এন সমান সমান 600 মাইনাস 450 সমান সমান 150 নিউটন। তার মানে বস্তুটার মধ্যে যে ওজনটা কাজ করবে সেটা হচ্ছে কি 150 নিউটন ওজন কাজ করবে। ক্লিয়ার? তাহলে আমরা এই ধরনের যদি আমাদেরকে কোনো প্রবলেম দিয়ে দেয়, তাহলে আমরা খুব সহজে সলভ করতে পারবো। ঠিক আছে? চলো এবারে নেক্সট টপিকে চলে যাই। দেখো একটা কথা বলে দিই, তোমরা যারা ক্লাস 11-এ শুধু মানে বোর্ডের এক্সাম দিতে যাবে, হ্যাঁ, তাদের জন্য আরেকটা টপিক আছে আমাদের, জাস্ট ওই কনজারভেশন অফ মোমেন্টাম, এই টপিকটা করে নিলে কিন্তু আমাদের শেষ। ঠিক আছে? আর যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আরো আমি 2টো লেকচার নিয়ে আসবো। ক্লিয়ার? দেখো মিটাচ্ছি এটা। চলো এবার হেডিং দাও, কনজারভেশন অফ মোমেন্টাম।
দেখো কনজারভেশন অফ মোমেন্টাম পড়তে গিয়ে আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলেছিল যে এফ নেট মানে বাহ্যিক কোনো বল যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হয়, তার ভরবেগের পরিবর্তনের হারের সমান হয়, ঠিক কি না? এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়েছিলাম। দেখো যদি ভরবেগের পরিবর্তনটা খুবই ক্ষুদ্র হয়, তার মানে ডিপি বাই ডিটি খুব ক্ষুদ্র সময়ে, তাহলে এফ নেট ইকুয়াল টু কি হলো, ডিপি বাই ডিটি। ক্লিয়ার? এবারে ধরে নিলাম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ হচ্ছে না, মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না, তার মানে এফ নেট ইকুয়াল টু জিরো। তার মানে আমি এখান থেকে লিখতে পারি ডিপি বাই ডিটি ইকুয়াল টু জিরো, ঠিক কিনা? দেখো কোন শর্তে, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয় তাহলে, মনে রাখবে এটা। তাহলে ডিপি বাই ডিটি ইকুয়াল টু জিরো, তার মানে কি কোনো কিছুর সময় সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি আর সেই ডেরিভেটিভের মান যদি জিরো আসে, তার মানে এই রাশিটা কি হবে, কনস্ট্যান্ট হবে। কারণ আমরা জানি যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ জিরো হয়। তাহলে পি এখানে কি হলো, কনস্ট্যান্ট। পি মানে কি বোঝাচ্ছে, ভরবেগ। তাহলে ভরবেগ সবসময় কি হবে, কনস্ট্যান্ট থাকবে। এইটাই হচ্ছে কি আমাদের কনজারভেশন অফ মোমেন্টামের শর্ত, যে এফ নেট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কোনো বস্তুর মধ্যে অন্তঃক্রিয়া হওয়ার পরেও কি হবে, তাদের মানে মোমেন্টামটা মানে ভরবেগটা কি থাকবে, কনজার্ভ থাকবে, মানে কোনো রকম পরিবর্তন হবে না। মানে ধরে নাও কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু আর আরো একটা বস্তু আছে, এবার ওদের মধ্যে যদি ধাক্কাও লাগে তাহলে তাদের প্রাথমিক যে ভরবেগ ছিল, এর যে প্রাথমিক ভরবেগ আর এর প্রাথমিক ভরবেগ, এদের যদি সমষ্টি করি তো এদের সমষ্টির যে ভরবেগটা পাবো, হ্যাঁ, সংঘর্ষের পরে যে তাদের ভরবেগটা হবে সেটার সঙ্গে সমান হবে। দেখো একটা ভালো এক্সাম্পল দিয়েই বলি। ধরে নাও ধরে নাও এরকম একটা বস্তু আছে আর এরকম একটা বস্তু আছে, ঠিক আছে। এই বস্তুটার ভর হচ্ছে m1 আর এই বস্তুটার ভর হচ্ছে কি m2। ক্লিয়ার? এই বস্তুটা প্রাথমিক u1 বেগ নিয়ে এদিকে যাচ্ছিল আর এই বস্তুটা প্রাথমিক u2 বেগ নিয়ে এদিকে যাচ্ছিল। তাহলে তাদের ভরবেগ, এর ভরবেগ কত হলো, m1 u1 প্রাথমিক ভরবেগ m1 u1, ঠিক কি না? আর এর প্রাথমিক ভরবেগ কত হলো, m2 u2, ঠিক কি না? এবার ধরো যে এই বস্তুটা এদিকে যেতে যেতে একে ধাক্কা দিল, ঠিক আছে, মানে ধরে নাও u1 বেশি ছিল যার জন্য এসে ধাক্কা দিল। তার মানে কি, আমরা কিন্তু বাইরে থেকে একে এদিকে নিয়ে আসিনি বা একে এদিকে নিয়ে যায়নি, কোনো রকম বল প্রয়োগ করেনি, এরা নিজেদের মধ্যেই কি একটা ধাক্কা বা সংঘাত হলো, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে সংঘাতের পর, ঠিক আছে, সংঘাতের পর এর ধরে নাও ভরবেগ কি হয়েছে, মানে সংঘাত হলো, তো এখানে একটা বস্তু এখানে একটা বস্তু, ধরে নাও এটা m1 বস্তুটা, ভর তো চেঞ্জ হবে না, m1 তো m1ই থাকবে, কিন্তু বেগ u1 থেকে ধরে নাও v1 হয়ে গেছে, ঠিক আছে। আর এই বস্তুটা সংঘাতের পর m2 তো m2ই থাকবে, কিন্তু বেগ পরিবর্তন হবে, মানে v2 হয়ে গেল, ঠিক আছে। তার মানে এর ভরবেগ সংঘাতের পর m1 v1 আর এর ভরবেগ সংঘাতের পর m2 v2। ক্লিয়ার? তাহলে প্রাথমিক অবস্থায় দুইজনের যে ভরবেগের যদি আমি সমষ্টি করি তাহলে m1 u1 প্লাস m2 u2 এটা সর্বদা সমান হবে সংঘাতের পরে m2 v2 প্লাস m1 v1। এটা আগে হতো, এটা পরে হতো, যাই হোক। তো কি হলো, এদের সংঘাতের আগে যে ভরবেগটা ছিল মানে সমষ্টি, সংঘাতের পরে তাদের ভরবেগের সমষ্টিটা কি হবে, অলওয়েজ সমান হবে। ক্লিয়ার? বোঝা গেল? এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো যদি আমরা কনজারভেশন অফ মোমেন্টামের কিছু বাস্তব উদাহরণ দেখি, তাহলে প্রথমেই যেটা আমরা বইয়ে পেয়ে যাই সেটা হচ্ছে কি বন্দুকের প্রতিক্ষেপ বলে একটা জিনিস। প্রতিক্ষেপ, দেখো ধরে নাও এরকম একটা বন্দুক আছে, ঠিক আছে,
আমি তো বন্দুক আঁকতে পারি না। ধরে নাও, ভালো হলো না। চলো, ধরে নাও এরকম একটা বন্দুক আছে, ক্লিয়ার? তাহলে বন্দুকটার মধ্যে এরকম একটা গুলি আছে। তো আমি ধরলাম বন্দুকটার ভর হচ্ছে ক্যাপিটাল এম আর গুলিটার ভর হচ্ছে স্মল এম। তাহলে প্রথমে এরা কি ছিল, এর u1 বেগ ছিল বন্দুকটার বেগ, আর গুলিটার বেগ ধরে নাও u2 ছিল, ক্লিয়ার? তো যেহেতু স্থির অবস্থায় ছিল তার মানে u1ও জিরো আর u2ও কি জিরো, বন্দুকও স্থির ছিল গুলিও স্থির ছিল। এবার ধরে নাও বন্দুকটা আমি চালালাম যার জন্য গুলিটা সামনের দিকে এগিয়ে গেল, ঠিক কিনা? তার মানে গুলিটার ভর তো স্মল এম আছে, কিন্তু এর বেগ আছে একটা। বেগটা কি হবে, ধরে নাও আমি v2 বেগ ধরলাম। আর বন্দুকটা কি হবে, যেহেতু গুলিটার উপর একটা বল প্রয়োগ করেছে তো বন্দুকটাও একটা পিছনের দিকে সরে আসবে। তো ধরে নিলাম এর বেগ হয়ে গেল কি v1, ক্লিয়ার? তাহলে বন্দুকটার এম ভর, বেগ পেল কত v1, গুলিটার ক্যাপিটাল এম সরি স্মল এম, আর বেগ হলো v2। তাহলে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম থেকে কি জানি, সূত্র থেকে, যে m u1 প্লাস m u2 ইকুয়াল টু m v1 প্লাস m v2, ক্লিয়ার? তাহলে দেখো এইটা আর এটা পার্ট তো জিরো, তার মানে m v1 প্লাস m v2 ইকুয়াল টু জিরো। তাহলে কি হবে, m v1 ইকুয়াল টু m v2, আর এর প্লাসটা এদিকে গেছে মানে মাইনাস হয়ে যাবে। তাহলে v1 সমান সমান মাইনাস অফ m বাই ক্যাপিটাল M ইন্টু v2। দেখো এখানে v1টা কার বেগ ছিল, বন্দুকের পিছনের দিকে আসার বেগ ছিল। এই v1টাকে বলা হয় কি, বন্দুকের প্রতিক্ষেপ। কি বলা হয়, বন্দুকের প্রতিক্ষেপ। এই v1টাকে বলা হয় বন্দুকের প্রতিক্ষেপ, ক্লিয়ার? তাহলে এই বন্দুকের প্রতিক্ষেপটা আমরা কত পেলাম, মাইনাস অফ স্মল এম। স্মল এম কার কার ছিল, ভর ছিল গুলিটার, বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কার ভর ছিল, বন্দুকটার, ইন্টু v2। v2 কি আছে, গুলিটা সামনের দিকে যে গতিবেগ নিয়ে এগিয়ে যাবে। এই টার্মটাকে বলা হয় কি, বন্দুকের প্রতিক্ষেপ, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আরো কিছু এক্সাম্পল যদি বলি, তো চলো বোমার এক্সাম্পল নিব। দেখো বোমার এক্সাম্পল, ধরে নাও এরকম একটা বোমা আছে, ক্লিয়ার? একটু ভালোভাবে আঁকি, ছবি আঁকতে পারি না। তো কি হলো, এরকম ধরনের একটা বোমা আছে। এবারে আমি কতগুলো ভাগে ভাগ করলাম, ধরে নাও 4 ভাগে ভাগ করেছি বোমাটাকে, ক্লিয়ার? এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3, এটা হচ্ছে m4, ক্লিয়ার? তো প্রাথমিক অবস্থায় m1 ভরের কোন রকম বেগ ছিল না, মানে u1টা কি জিরো। তারপরে m2টারও কোনো ভর ছিল ঠিকই, কিন্তু বেগ ছিল না, মানে u1 জিরো, u2 জিরো। যদি আমরা m3 ইন্টু u3 করি তো u3ও কি হবে, জিরো, কারণ স্থির অবস্থায় আছে। বোমাটা ফাটেনি, এখন ফাটবে পরে, এখনো এমনি আছে, ঠিক আছে? এবারে কি আছে, m4 u4, তাহলে u4 কি হবে, জিরো। তার মানে কি হলো, বোমাটা স্থির আছে যার জন্য, মানে বোমাটা এখনো ফাটেনি যার জন্য এগুলো সব পুরো টার্মটার মান কত হবে, জিরো হবে। কারণ m1 ইন্টু জিরো, m2 ইন্টু জিরো, m3 ইন্টু জিরো, m4 ইন্টু জিরো, মানে পুরো টার্মটা জিরো হবে, তাই কি না? এবার কি হচ্ছে, প্রাথমিক ভরবেগ, কোন একটা সিস্টেমের প্রাথমিক ভরবেগের যে যোগফল সেটা, এবার ধরে নাও বোমাটা ফাটলো। দেখো বোমাটা যে ফাটলো এটা কিন্তু ইন্টারনাল একটা ঘটনা, তাই না? আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করিনি। তাহলে কি হচ্ছে, m1 বস্তুটা এদিকে চলে গেল v1 বেগ নিয়ে, m2টা v2 বেগ নিয়ে এতটা, m3টা v3 বেগ নিয়ে এতটা এদিকে, আর v4 বেগ নিয়ে m4 ওইদিকে, ক্লিয়ার? তাহলে কি হবে, m1 v1 প্লাস
m2v2 প্লাস m3v3 ক্লিয়ার। মানে সংস্থাটার প্রাথমিক ভরবেগের যোগফল আর সংস্থাটার অন্তিম ভরবেগের যোগফল সব সময় সমান হবে, এটাই তো কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক কি না? তাহলে পুরো টার্মটা তো এটা 0, আর ওইদিকে থাকছে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 ক্লিয়ার। তাহলে এদের যোগফলটা কি হচ্ছে? 0 হচ্ছে, ঠিক আছে। এবার ধরে নাও বোমাটা মাত্র দুটো পার্টে ভাগ হচ্ছে। সাপোজ এরকম বোমা আছে, বোমাটা দুটো পার্টে ভাগ হচ্ছে, এটা m1 আর এটা m2 সাপোজ। তাহলে m1 u1 থাকলো একদিকে প্লাস m2 u2, মানে বোমাটা ফাটেনি। তাহলে যদি ফাটে তাহলে m1 ধরে নাও এদিকে যদি যায়, তাহলে m2 ধরো এদিকে গেল, তাহলে এটা v1 আর এটা v2, তাহলে কি হবে? m1 v1 প্লাস m2 v2, ঠিক কিনা? m1 v1 প্লাস m2 v2, তাহলে কি হলো? তাহলে এটার পুরো মান 0, তাহলে m1 v1, এটা মিটালাম, দাঁড়ো পরে মিটাচ্ছি, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু 0 হলো, তাই না? একবার দেখে নাও, এই লাইনটা মিটাবো। হ্যাঁ, তাহলে m1 v1 ইকুয়াল টু মাইনাস অফ m2 v2, ঠিক আছে। এবারে আমি যদি বলি যে দুটো পার্ট সমান ভাগে ভাগ হয়েছে, মানে m1 আর m2টা কি সমান, আমি সমান সমান m ধরে নিলাম, ঠিক আছে। m1 আর m2 যেহেতু সমান, আমি সমান m ধরে নিলাম, তাহলে m v1 ইকুয়াল টু কি হলো? মাইনাস অফ m v2, ঠিক না? তাহলে v1 সমান সমান কি হবে? মাইনাস অফ m তো কেটে গেল, তাহলে মাইনাস অফ v2। তার মানে এ যে গতিবেগ নিয়ে এদিকে যাবে, এ সেই গতিবেগ নিয়ে পিছন দিকে, দেখো মাইনাস হচ্ছে না, তার মানে পিছন দিকে উল্টো গতিবেগ নিয়ে একটা যাবে, ক্লিয়ার। আর সেটা সমান হবে যদি বোমাটা দুটো পার্টে ভাগ হয় বিস্ফোরণের সময়, তাহলে। আর যদি অনেকগুলো পার্টে ভাগ হয় তাহলে এই সূত্র দিয়ে ফেলবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এগুলো আমরা কি পেলাম? কনজারভেশন অফ মোমেন্টামের সূত্রের বাস্তব উদাহরণ পেলাম, ক্লিয়ার। তো তোমরা আর কিছু আছে? আচ্ছা, ভালোভাবে বোঝা গেছে তো? আরেকটা আমাদের টপিক আছে, সেটা হচ্ছে কি? বলের ঘাত। হ্যাঁ, এটা মিটাচ্ছি। বলের ঘাত, দেখো বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স, ক্লিয়ার। তো এটা জিনিসটা কি একটু বলি। জিনিসটা হচ্ছে, ধরে নাও আমি একটা কোনো বস্তুকে কি করছি? ধাক্কা দিচ্ছি, মানে এফ ফোর্স প্রয়োগ করছি কোনো একটা বস্তুর উপর। আর আমি কত সময় ধরে ফোর্সটা প্রয়োগ করছি, তার মানে ফোর্সের সঙ্গে একটা সময় টার্ম আসছে, ঠিক কি না? কোন একটা বস্তুকে আমি বল প্রয়োগ করলাম, আর কতক্ষণ ধরে বল প্রয়োগ করলাম, এই দুটো রাশির গুণফলটাকে বলা হয় কি? ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত। বোঝা গেল? মানে আমি ইম্পালস অফ ফোর্স আমি যদি আই দিয়ে লিখি, তাহলে আই ইকুয়াল টু কি হবে? এফ ইন্টু টি হবে, মানে বলের পরিমাণ ইন্টু কত সময় ধরে বলটা প্রয়োগ করছি, ক্লিয়ার। তাহলে এফ ইন্টু টি হলো, তাই না? আমি যদি এটাকে এফ মানে কি জানি আমরা? এম এ, তাই না? ইন্টু টি, তাই তো? এফ, তাহলে আমি যদি এখানে এম ইন্টু এ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, তো আমি টি কেটে দিলাম, আর এম ভি মাইনাস এম ইউ করলাম,
তার মানে কি এটা আই সমান সমান কি পেলাম ভরবেগের পরিবর্তন পেলাম ঠিক আছে তার মানে ইম্পালস অফ ফোর্স সমান সমান কি পাচ্ছি ভরবেগের পরিবর্তন ক্লিয়ার ভরবেগের পরিবর্তনের হার না কিন্তু ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে কি আমাদের ইম্পালস অফ ফোর্স তো আমাদের এই পর্যন্তই ছিল যারা বোর্ডের এক্সাম দিবে তারা এই পর্যন্ত পড়লেই হয়ে যাবে হ্যাঁ আর যদি তোমরা এক্সট্রা আরো কিছু জানতে চাও আমি আরো দুটো লেকচার নিয়ে আসবো এই নিউটনের গতিসূত্রর উপর হ্যাঁ লেকচার নাম্বার 5 লেকচার নাম্বার 6 যেগুলো হচ্ছে নিটের জন্য লেকচার নাম্বার 5-এ আসবে আমার স্প্রিং ফোর্স নিয়ে আর লেকচার নাম্বার 6-এ আসবে আমার সিউডো ফোর্স নিয়ে ঠিক আছে এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই জানা দরকার হ্যাঁ তো তোমরা যদি চাও যে ওই দুটো লেকচার করবে তো করবে আর যারা নিটের জন্য আমার লেকচারগুলো দেখছো তারা অবশ্যই সেই দুটো লেকচার দেখবে ক্লিয়ার তো তোমাদের মোটামুটি শেষ আর একটা কথা বলি যারা বোর্ডের জন্য পড়ছো তোমাদের জন্য আমি ছায়া বইয়ের যে এমসিকিউ গুলো আছে ছায়া বইয়ের যে এমসিকিউ গুলো আছে আমি সেগুলো সব তোমাদেরকে একটা লেকচারে করাবো মানে আরো একটা আমার লেকচার হবে তো প্রথমে 5 আর 6 নাম্বার লেকচার করার পর আমি এমসিকিউ লেকচারটা নিয়ে আসবো আর যারা নিটের জন্য করছো তোমরাও সেই লেকচারটা দেখতে পারো ওই এমসিকিউ লেকচারটা আর যারা নিটের জন্য পড়ছো তোমাদের জন্য আবার একটা আরো লেকচার নিয়ে আসবো সেটা হচ্ছে কি তোমাদের 37 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুরোটাকে আমি সলভ করাবো ঠিক আছে তাহলে আমি কি করাবো বললাম লেকচার নাম্বার 5-এ তোমাদের স্প্রিং ফোর্স আসবে লেকচার নাম্বার 6-এ সিউডো ফোর্স সম্পর্কে লেকচার নাম্বার 6 আসবে লেকচার নাম্বার 7 আসবে বোর্ডের এমসিকিউ কোশ্চেন যেটা ছায়া বই থেকে করাবো ঠিক আছে ছায়া বইয়ের সম্পূর্ণ এমসিকিউ গুলো আর লেকচার নাম্বার 8-এ আসবে 37 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিটের জন্য ক্লিয়ার তো থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা যারা আমার লেকচার দেখছো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ